বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছে। তোমাদের সাথে আমি এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে খুবই আনন্দিত। আশা করি তোমরা সবাই আমার অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে অনুসরণ করছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাচ্ছ। তোমাদের সাথে ধারাবাহিকভাবে রয়েছি আমি রহিমা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি এমএম কলেজ, যশোর। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স প্রিলিমিনারি প্রোগ্রামে অধ্যয়নরত, তাদের বাজারজাতকরণ নীতিমালা কোর্সটির পাঠদান কার্যক্রম আমি পরিচালনা করছি। আজকে তোমাদের সাথে রয়েছি 9 নম্বর লেকচার নিয়ে। আজকের লেকচারের শিরোনাম পণ্যের মূল্য নির্ধারণ, যেটা 6ষ্ঠ অধ্যায়। চলো এবার যাই মূল আলোচনায়। আজকের শিক্ষণফল বা পাঠ্যসূচি প্রাইস, মূল্য, কনসেপ্ট এন্ড ডেফিনেশন, মূল্য নির্ধারণের উদ্দেশ্য সমূহ, মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য উপাদান বা বিবেচ্য বিষয় সমূহ, মূল্য নির্ধারণের অ্যাপ্রোচ বা পদ্ধতি সমূহ, মূল্য নির্ধারণের কৌশল সমূহ। আশা করি আজকের এই অনলাইন লেকচার মনোযোগ সহকারে অনুসরণ করার পর তোমরা সবগুলো প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবে। দেখো, প্রথমে আজকের মূল বিষয় প্রাইস বা মূল্য। প্রাইস, তোমরা জানো যে প্রাইস ইজ হোয়াট ইজ চার্জ ফর সামথিং। কোনো কিছুর জন্য যা ধার্য করা হয় সেটাই মূল্য। সাধারণ অর্থে মূল্য বলতে আমরা জানি যে কোনো পণ্য বা সেবা ক্রয় করার জন্য যে অর্থ পরিশোধ করতে হয় বা যে বিনিময় মূল্য পরিশোধ করতে হয় সেটাই হলো মূল্য। এখন দেখো, তুমি দোকানে যে একটি কলম ক্রয় করলে, 5 টাকা দোকানদারকে দিলে, এই যে তুমি কলম নিলে আর বিনিময়ে কি দিলে, যেটা দিলে, যে অর্থ দিলে সেটাই হলো সেই কলমটির মূল্য। একটি মোবাইল ফোন ক্রয় করলে 5,000 টাকা দিয়ে তুমি পেলে পণ্য বা মোবাইল ফোনটি, আর বিনিময়ে দিলে টাকা বা অর্থ, সেটাই হলো ওই মোবাইল ফোনের মূল্য। তাহলে দেখো, প্রাইস ইজ দ্যাট হুইচ ইজ গিভেন আপ। মূল্য হলো তাই যা পরিত্যাগ করা হয়, ইন অ্যান এক্সচেঞ্জ, বিনিময়ে, টু অ্যাকোয়ার এ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, অর্জন করার জন্য একটি পণ্য বা সেবা। ইট ইজ দ্য অনলি এলিমেন্ট, এটা একমাত্র উপাদান, অফ এ জেনেরিক মার্কেটিং দ্যাট রিলেটস টু রেভিনিউ, যেটা তোমার মার্কেটিং এর অরিজিন জেনেরিক্স এর সাথে সম্পৃক্ত এবং এটা রিলেটেড টু রেভিনিউ, যা আয়ের সাথে সম্পৃক্ত, এবং অল আদার প্যারামিটারস রিলেটস টু কস্ট, যেই তোমার ইসের মার্কেটিং মিক্সের যে 4টি উপাদান রয়েছে তার মধ্যে একমাত্র মূল্যটার সাথে আয়ের সম্পর্ক, আর অন্য সবগুলোর সাথে কিসের সম্পর্ক, কস্ট বা ব্যয়ের। টোটাল রেভিনিউ মানে মোট আয় সমান সমান প্রাইস, একক প্রতি পণ্যের যে মূল্য থাকে, আর কোয়ান্টিটি, যে পরিমাণ পণ্য প্রতিষ্ঠান বিক্রি করে। ধরো তুমি একটি দোকানের মালিক, তুমি 1000টি কলম বিক্রি করলে প্রতিটি কলমের মূল্য 5 টাকা, তাহলে তোমার টোটাল রেভিনিউ হবে বা মোট আয় হবে 1000 গুণ 5,000 টাকা। আর প্রফিট, তোমার টোটাল রেভিনিউ হলো 5,000 টাকা, ধরো তোমার টোটাল কস্ট ছিল, মোট ব্যয় ছিল 4,000 টাকা, তাহলে তোমার এটা থেকে, এই আয় থেকে ব্যয় বাদ দিলেই তুমি পেয়ে যাবে মুনাফা। তাহলে মূল্য বোঝা গেল যে প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি চার্জ ফর এ প্রোডাক্ট অর সার্ভিস। মূল্য হলো একটা অ্যামাউন্ট বা পরিমাণ যেটা তোমার পণ্য বা সেবার জন্য ধার্য করা হয়। ইট ইজ দ্য সাম অফ অল ভ্যালুস that consumers given up in order to gain the benefits of having or using a product or service. এটা কাস্টমাররা পরিত্যাগ করে তখন যখন in order to gain, অর্জন করতে, the benefits, সুবিধাসমূহ, of having or using a product or service, একটা পণ্য পাওয়ার জন্য কিংবা ব্যবহারের জন্য। দেখো, এখানে বলা আছে প্রাইস ইজ দ্য অনলি এলিমেন্ট, মূল্য একমাত্র উপাদান, ইন দ্য মার্কেটিং মিক্স, বাজারজাতকরণের মিশ্রণের, দ্যাট প্রডিউস, যা উৎপন্ন করে, রেভিনিউ, আয়। অল আদার এলিমেন্টস, তোমরা জানো যে মার্কেটিং মিক্সের 4টি উপাদান, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। একমাত্র প্রাইস রেভিনিউর সাথে সম্পর্কিত, যা আয় উৎপন্ন করে, আর অন্য সকল উপাদানগুলো ব্যয়কে প্রতিনিধিত্ব করে। তাহলে ক্লিয়ার? এবার দেখো,
ফিলিপ কটলার, তোমরা জানো মার্কেটিং এর জনক ফিলিপ কটলার। ফিলিপ কটলার শেষ মূল্য হচ্ছে একটা পণ্য বা সেবার জন্য ধার্যকৃত অর্থের পরিমাণ। প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি চার্জড ফর এ প্রোডাক্ট অর সার্ভিস। তার মানে তুমি একটা পণ্য বা সেবা পাওয়ার জন্য যে অর্থ দিচ্ছ সেটাই হলো তোমার সেই পণ্যের মূল্য। উইলিয়াম জে স্ট্যান্টন সেজ price is value expressed in term of dollars and cent or any other monetary medium of exchange। ডলার, সেন্ট বা অন্য যে কোনো আর্থিক বিনিময় মাধ্যম এ প্রকাশিত মূল্যমানকেই মূল্য বলা হয়। The amount of money charged a product or service or the sum of values that consumer exchange for the benefits of having or using the product or service। তাহলে ক্লিয়ার হলে যে একটি পণ্য বা সেবার থেকে যে সুবিধা পাবে কাস্টমাররা, তার জন্য যে অর্থ বা যে বিনিময়ে যেটা পরিত্যাগ করে সেটা হলো প্রাইস বা মূল্য। এবার আমরা আসি মূল্য নির্ধারণের উদ্দেশ্য। এতক্ষণ দেখলাম মূল্য কি, এখন মূল্য নির্ধারণ। কেন তুমি যদি একটি প্রতিষ্ঠান পরিচালনা করো, সেই প্রতিষ্ঠানের প্রোডাক্টের কেন তোমাকে মূল্য নির্ধারণ করতে হবে সেই বিষয়গুলো। মূল্য নির্ধারণের উদ্দেশ্যকে 4 ভাগে ভাগ করা যায়: সাধারণ উদ্দেশ্যসমূহ, মুনাফামুখী উদ্দেশ্যসমূহ, বিক্রয়মুখী উদ্দেশ্যসমূহ, প্রতিযোগিতামুখী উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্য দেখো, টিকে থাকা। তুমি প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার জন্য, কন্টিনিউ করার জন্য, অবশ্যই সার্ভাইভাল করার জন্য অবশ্যই তোমাকে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। তুমি যদি পণ্যের মূল্য নির্ধারণ না করো তাহলে তোমার কাস্টমাররাও কিন্তু তোমার পণ্য ক্রয় করবে না, কারণ তোমার পণ্যের কত মূল্য দিয়ে পণ্য ক্রয় করবে। তাহলে তোমাকে টিকে থাকতে গেলে কিংবা তুমি যে অর্থ বিনিয়োগ করছো সেই বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার জন্য না পেলে তো তুমি টিকে থাকতে পারবে না, ব্যবসায়ী প্রতিষ্ঠান টিকে রাখতে পারবে না। তাহলে মূল্য নির্ধারণের সাধারণ উদ্দেশ্যের নাম্বার 1 যে টিকে থাকা। তোমাকে টিকে থাকতে গেলে অবশ্যই পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। পণ্য মানের নেতৃত্ব দান। কিছু কিছু কোম্পানি আছে যে তাদের পণ্য মানের নেতৃত্ব দান, বেশি ভালো পণ্য দেয়, বেশি মূল্য নির্ধারণ করে। পণ্য মানে বা বাজারে নেতৃত্ব দান, তাদের পণ্যের কোয়ালিটি ভালো থাকে, দামও বেশি থাকে। পণ্য মানের নেতৃত্ব দানের জন্য মূল্য নির্ধারণ করে থাকে। এই দুইটি সাধারণ উদ্দেশ্য। এবার দেখো মুনাফামুখী উদ্দেশ্য। মুনাফা সর্বোচ্চকরণ। একটি প্রতিষ্ঠান মুনাফা সর্বোচ্চকরণের জন্য মূল্য নির্ধারণ করে থাকে, বেশি মূল্য নির্ধারণ করে থাকে। এই ক্ষেত্রে যেমন গ্রামীণ ফোন প্রথম দিকে তোমার বাজারে যখন মোবাইল আসে তখন 10 টাকা, 1 মিনিট কথা বললে 10 টাকা নির্ধারণ করলো। তার মানে মুনাফা সর্বোচ্চকরণের জন্য তারা পণ্যের মূল্য নির্ধারণ করলো। এবার যখন সাধারণত প্রতিযোগী কম থাকে তখন মুনাফা সর্বোচ্চকরণ করে বেশি মুনাফা অর্জন করা যায় বেশি মূল্য নির্ধারণ করে। বিনিয়োগ তুলে নেওয়া। তুমি যে অর্থ, যে প্রোডাক্ট উৎপাদন করছো তার জন্য যে বিনিয়োগ করছো সেটা তুলে নেওয়ার জন্য তুমি পণ্যের মূল্য নির্ধারণ করতে পারো। নগদ প্রবাহ নিশ্চিতকরণ। প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রতিনিয়তই কিছু নগদ অর্থের প্রয়োজন হয়। সেই নগদ প্রবাহ নিশ্চিতকরণের জন্য তোমাকে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে, যাতে প্রতিনিয়তই তোমার কাছে কিছু পণ্য মূল্য আসে কিংবা অর্থ আসে। দেখো বিক্রয়মুখী উদ্দেশ্য সমূহ। বিক্রয়মুখী উদ্দেশ্য, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি। স্বাভাবিকভাবেই তুমি পণ্যের মূল্য যখন নির্ধারণ করবে, কম মূল্য যদি নির্ধারণ করো তাহলে পণ্যের বেশি বিক্রয় করা সম্ভব। আবার যখন তুমি ভালো পণ্য, কোয়ালিটিফুল পণ্য দাম বেশি নির্ধারণ করলেও তুমি সেই পণ্য বিক্রি করতে পারবে। তাহলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য পণ্যের মূল্য নির্ধারণ করতে হয়। বাজার শেয়ার বৃদ্ধি। বাজারে তোমার শেয়ার বৃদ্ধির জন্য তুমি পণ্যের কম মূল্য নির্ধারণ করেও বেশি বাজার শেয়ার দখলের জন্য মূল্য নির্ধারণ করতে পারো একটু কম। যেহেতু তুমি কম মূল্য নির্ধারণ করছো পণ্যের, তাহলে তোমার পণ্য বেশি বিক্রয় হবে। তাহলে এই দুইটি হলো বিক্রয়মুখী উদ্দেশ্য। এবার দেখো প্রতিযোগিতামূলক বা প্রতিযোগিতামুখী উদ্দেশ্য সমূহ। প্রতিযোগিতা মোকাবেলা। তুমি একটি প্রতিষ্ঠানের অন্য সমজাতীয় প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা মোকাবেলা করতে গেলেও তোমাকে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। মূল্যের স্থিতিশীলতা রক্ষা। তুমি যে পণ্য উৎপাদন করছো সেই পণ্যের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে, কিন্তু তুমি যদি একটা মূল্য নির্ধারণ করে না দাও তাহলে কোথাও সেই পণ্যটা 100 টাকায় বিক্রি হবে, কোথাও আবার 500 টাকায় বিক্রি হবে। তাহলে তুমি মূল্যের স্থিতিশীলতা রক্ষার জন্য তোমাকে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। অনুকূল ভাবমূর্তি বজায় রাখা। তোমার প্রতিষ্ঠান সম্পর্কে অনুকূল ভাবমূর্তি বজায় রাখার জন্য তোমাকে মূল্য নির্ধারণ করতে হবে, কারণ তুমি যদি পণ্যের মূল্য নির্ধারণে ব্যর্থ হও তাহলে তোমার প্রতিষ্ঠান সম্পর্কে কাস্টমারের যে পজিটিভ ইমেজ এটা থাকবে না। তাহলে দেখো
সাধারণ উদ্দেশ্য সমূহ মুনাফামুখী উদ্দেশ্য, বিক্রয়মুখী উদ্দেশ্য আর প্রতিযোগিতামুখী উদ্দেশ্য, এই 4টি হলো মূল্য নির্ধারণের উদ্দেশ্য। দেখো এখানেও আছে প্রাইস অবজেক্টিভস, প্রাইসিং অবজেক্টিভস মূল্য নির্ধারণের উদ্দেশ্য, প্রফিট রিলেটেড ম্যাক্সিমাম, কারেন্ট প্রফিট চলতি মুনাফা সর্বোচ্চকরণ, টার্গেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিনিয়োগের উপর যে টার্গেট রিটার্ন পাবে, কম্পিটিটিভ অবজেক্টিভস আছে, কাস্টমার রিলেটেড অবজেক্টিভ, সেলস রিলেটেড অবজেক্টিভস, আদার অবজেক্টিভস। এই বিষয়গুলো আর একটু ভালোভাবে দেখে নিবে। কেন প্রতিষ্ঠানের এই যে প্রাইসিং অবজেক্টিভ, সার্ভাইভাল, প্রতিষ্ঠানকে টিকে থাকতে গেলে, প্রফিট অর্জন করতে গেলে, প্রোডাক্ট কোয়ালিটি ফুল করতে গেলে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই সবগুলো বিষয়, যে ক্যাশ ফ্লো নগদ প্রবাহ নিশ্চিতকরণ, বাজার শেয়ার দখলের জন্য স্ট্যাটাস কো, এই সবগুলো তোমার প্রাইসিং মূল্য নির্ধারণের উদ্দেশ্য। এখানেও দেয়া আছে, এগুলো ভালোভাবে দেখে নিবে, তোমাদের বোঝার সুবিধার্থে চিত্রগুলো দেয়া। এর পরবর্তী বিষয় দেখো, মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয় বা বিবেচ্য উপাদান সমূহ। কি কি বিষয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে? তুমি এতক্ষণ দেখলে মূল্য নির্ধারণ তোমাকে করতে হবে, এবার কি কি বিষয় বিবেচনায় রেখে তোমাকে মূল্য নির্ধারণ করতে হবে? অভ্যন্তরীণ উপাদান সমূহ বিবেচনা করতে হবে, বাহ্যিক উপাদান সমূহ। অভ্যন্তরীণ উপাদান সমূহ দেখো, বাজারজাতকরণ উদ্দেশ্যাবলী থাকবে, বাজারজাতকরণ মিশ্রণ কৌশল থাকবে, পণ্যের ব্যয় সমূহ আছে, সাংগঠনিক বিবেচনা সমূহ আছে। আর বাহ্যিক উপাদানের মধ্যে দেখো, বাজার ও চাহিদা, প্রতিযোগীদের ব্যয়, মূল্য অর্পণ, অন্যান্য বাহ্যিক উপাদান। তাহলে এই বিষয়গুলো বিবেচনা করে তোমাকে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। এখন দেখো, মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য অভ্যন্তরীণ উপাদান সমূহ। অভ্যন্তরীণ কি? বাজারজাতকরণ উদ্দেশ্যাবলী, বাজারজাতকরণ মিশ্রণ কৌশল, পণ্যের ব্যয় সমূহ, সাংগঠনিক বিবেচনার সময়। এই 4টি অভ্যন্তরীণ উপাদান তোমাকে বিবেচনা করতে হবে তুমি যখন পণ্যের মূল্য নির্ধারণ করছো। বাজারজাতকরণ উদ্দেশ্যের মধ্যে টিকে থাকার জন্য তোমাকে টিকে থাকা বিষয়টা বিবেচনা রেখে মূল্য নির্ধারণ করতে হবে। তুমি প্রোডাক্টের এমন মূল্য নির্ধারণ করলে যে তোমার উৎপাদন ব্যয় আসলো না, যে পণ্য তৈরি করার জন্য যে ব্যয় হলো সেটাই তুমি তুলে নিয়ে আসতে পারছো না তোমার মূল্য নির্ধারণের মাধ্যমে, মানে ব্যয়ের চেয়ে তুমি কম মূল্য নির্ধারণ করে, তাহলে তুমি প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে পারবে না। তাহলে পণ্যের মূল্য এমন ভাবে নির্ধারণ করতে হবে যেন সেই ব্যয় উঠে আসে এবং কিছু মুনাফা থাকে। মুনাফা সর্বোচ্চকরণ করার জন্য তোমার মূল্য নির্ধারণ করতে হবে। বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, বাজার শেয়ার বৃদ্ধি, বিনিয়োগ তুলে নেওয়া, প্রতিযোগিতা মোকাবেলা, এই সবগুলো বাজারজাতকরণ উদ্দেশ্যাবলীর অন্তর্ভুক্ত বিষয়। তাহলে এই বাজারজাতকরণ উদ্দেশ্যে তোমার মূল্য নির্ধারণের বিবেচ্য ক্ষেত্রে বিবেচ্য অভ্যন্তরীণ উপাদান। তারপর বাজারজাতকরণ মিশ্রণ কৌশল। তুমি বাজারজাতকরণ মিশ্রণ কৌশলে মূল্য ছাড়াও পণ্য বন্টন, প্রসার, এই 3টি বিষয় বাজারজাতকরণ মিশ্রণের অন্তর্ভুক্ত। তাহলে এই বাজারজাতকরণ মূল্য নির্ধারণের সময় এই 3টি বিষয়ও তোমাকে বিবেচনায় রাখতে হবে, যে মূল্য ছাড়াও আরো 3টি বিষয় আছে, সেই 3টি বিষয় বিবেচনা করে তোমাকে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। যে তুমি কোয়ালিটিফুল পণ্য উৎপাদন করবে, বন্টন বেশি বিস্তৃত ভাবে বন্টন করবে তোমার পণ্য, যদি উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানোর জন্য, যদি সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানো না যায়, মাঝখানে মধ্যস্থ কারবারি বেশি ব্যবহার করতে হয়, তাহলে তোমার পণ্যের ব্যয় বেড়ে যাবে, তাহলে তোমাকে সেভাবে মূল্য নির্ধারণ করতে হবে। প্রসারমূলক কার্যক্রম যদি বেশি করতে হয় তোমাকে, তাহলেও তোমার পণ্যের ব্যয় বেড়ে যাবে, সেভাবে মূল্য নির্ধারণ করতে হবে। তার মানে এখানে দেখো, বাজারজাতকরণ মিশ্রণ কৌশল মূল্য ছাড়াও আর বাকি 3টি বাজারজাতকরণ মিশ্রণকে বিবেচনায় রেখে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। পণ্যের ব্যয় সমূহ, ব্যয়ের প্রকার ভেদ। আমরা সাধারণ অর্থে জানি যে ব্যয় 2 প্রকার, পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়। আর এই পরিবর্তনশীল ব্যয় আর স্থায়ী ব্যয়ের সমষ্টিকে মোট ব্যয় বলা হয়। তা পরিবর্তনশীল ব্যয় আর স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় হলো এরকম ব্যয় যেটা তোমার উৎপাদনের, যে তুমি যত ইউনিট উৎপাদন করছো বা উৎপাদনের পরিমাণের পার্থক্যের কারণে ব্যয়ের পার্থক্য হচ্ছে। তুমি ধরো 10,000 ইউনিট পণ্য উৎপাদন করলে, তার জন্য একক প্রতি ব্যয় হলো 2 টাকা করে। তাহলে তুমি যখন 20,000 ইউনিট উৎপাদন করবে, তখন একক প্রতি ইউনিট যদি
উৎপাদন ইউনিটের ব্যয় যদি থাকে 2 টাকা, তাহলে মোট ব্যয় হচ্ছে তোমার, মোট পরিবর্তনশীল ব্যয় হলো 10,000 এককের জন্য 20,000 টাকা, এবং 20,000 একক যখন উৎপাদন করলে তখন 40,000 টাকা। তার মানে উৎপাদনের তারতম্যের কারণে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলি। আর স্থায়ী ব্যয় বা স্থির ব্যয়, স্থির ব্যয় হলো পণ্যের উৎপাদনের তারতম্যের কারণে যে ব্যয় পরিবর্তন ঘটে না, স্থির থাকে, তাকে স্থায়ী ব্যয় বলা হয়। যেমন স্থায়ী কর্মচারীর বেতন, কারখানার ভাড়া, গুদাম ভাড়া, এগুলো তুমি যত পরিমাণে উৎপাদন করো না কেন ওই ব্যয়গুলো একই থাকে, স্থির থাকে, এই জন্য এগুলোকে স্থায়ী ব্যয় বলা হয়। এগুলো তুমি 10,000 একক উৎপাদন করলেও, 10,000 ইউনিট উৎপাদন করলেও যে পরিমাণ ব্যয় হবে, 20,000 ইউনিট উৎপাদন করলেও সেই পরিমাণ ব্যয় হবে। তাহলে তুমি আর ওই স্থায়ী ব্যয়টা স্থির থাকে। আর পরিবর্তনশীল ব্যয় উৎপাদন যত একক উৎপাদন করবে তার সাথে সাথে চেঞ্জ হবে, তোমার পরিবর্তনশীল ব্যয় পরিবর্তন হয়ে যায়, এই জন্য এর নাম পরিবর্তনশীল ব্যয়। আর স্থায়ী ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টিকে বলা হয় মোট ব্যয়। তারপর দেখো উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ব্যয়। তুমি যখন উৎপাদন করলে পণ্য, তখন বিভিন্ন পর্যায়ে তোমার উৎপাদন ব্যয় হচ্ছে। এটা একটা চিত্রের মাধ্যমে আমরা দেখে আসি। দেখো, একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট উৎপাদনের একটা লিমিট আছে, ক্যাপাসিটি থাকে, যে প্রতিটা প্রতিষ্ঠানের উৎপাদনের একটা ক্যাপাসিটি থাকে। যে ধরো এই প্রতিষ্ঠানের উৎপাদন ক্যাপাসিটি হলো 1,000 ইউনিট, এই প্রতিষ্ঠান 1,000 ইউনিট পণ্য উৎপাদন করতে পারবে। এখন যদি প্রতিষ্ঠান 200 ইউনিট উৎপাদন করে, তাহলে দেখো একক প্রতি ব্যয় 40 টাকা হয়ে যায়। যখন 200 ইউনিট পণ্য উৎপাদন করে একক প্রতি ব্যয় 40 টাকা। কিন্তু যখন আরেকটু বেশি উৎপাদন করলো, 400 ইউনিট উৎপাদন করলো, তখন দেখো একক প্রতি ব্যয় কিন্তু 35 টাকায় চলে আসলো। তাহলে মূল্য নির্ধারণের ক্ষেত্রে তুমি যখন 200 ইউনিট উৎপাদন করবে তখন একরকম হবে, আবার 400 ইউনিট উৎপাদন করলে তোমার ব্যয় কিন্তু অন্যরকম হবে। তাহলে অবশ্যই এটা মূল্য নির্ধারণে প্রভাব বিস্তার করছে। আবার দেখো যখন 600 ইউনিট পণ্য উৎপাদন করছে তখন একক প্রতি ব্যয় 30 টাকা হয়ে গেল। তাহলে যখন 200 ইউনিট উৎপাদন করলো তখন একক প্রতি ব্যয় ছিল 40 টাকা, আর যখন 600 ইউনিট উৎপাদন করলো তখন একক প্রতি ব্যয় আসলো 30 টাকা। তাহলে এই যে তারপর আবার ব্যয় কিন্তু আস্তে আস্তে বাড়ছে, যে 800 ইউনিট উৎপাদন করলে আবার ব্যয় আরেকটু বেড়ে গেল, 1,000 ইউনিট উৎপাদন করলে আরেকটু বেড়ে গেল, 1200 ইউনিট, 1,000 ইউনিট পর্যন্ত এই প্রতিষ্ঠানের ধরো উৎপাদন ক্ষমতা আছে। এবার দেখো যে বলা হচ্ছে যে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ব্যয়। তাহলে এই যে উৎপাদন, তুমি যে পরিমাণ উৎপাদন করবে, যে ক্যাপাসিটিতে উৎপাদন করবে, তুমি যদি 100% ক্যাপাসিটিকে কাজে লাগাও তাহলে প্রতিষ্ঠানের ব্যয় একরকম হবে। তাহলে আর যদি কম উৎপাদন করো তাহলে ব্যয় একরকম হবে। সেটা মূল্য নির্ধারণের সময় অবশ্যই বিবেচনা করতে হবে। উৎপাদনের অভিজ্ঞতার চলক হিসাবে ব্যয়, এটাও একটা চিত্রের মাধ্যমে আমরা দেখি। যখন কোনো প্রতিষ্ঠান অভিজ্ঞ ও দক্ষ উৎপাদন কর্মীদের দ্বারা উৎপাদন করে কোনো প্রোডাক্ট, তখন স্বাভাবিকভাবেই সেই পণ্যের উৎপাদন ব্যয় কমে যায়, বেশি পণ্য উৎপাদন করতে পারে অল্প ব্যয়ে। যে এক্সপেরিয়েন্স কার্ভ প্রাইসিং, দেখো যখন একটা প্রতিষ্ঠান 10,000 ইউনিট পণ্য উৎপাদন করছে তখন একক প্রতি ইউনিট কস্ট বা একক ব্যয় 1 টাকা। কিন্তু সেই প্রতিষ্ঠান যখন আরো দক্ষ অভিজ্ঞ উৎপাদনশীল কর্মী দ্বারা পণ্য উৎপাদন করলো, 20,000 ইউনিট উৎপাদন করলো, তখন একক প্রতি ব্যয় 75 পয়সা হলো। তারপর আরো অভিজ্ঞ উৎপাদন কর্মী নিয়োগ করলো, তখন 40,000 ইউনিট উৎপাদন করে দেখো 56 পয়সার মাধ্যমে তোমার একক প্রতি ব্যয় হলো। তখন যখন 40,000 ইউনিট উৎপাদন করলো তখন একক প্রতি ব্যয় 56 পয়সা। আরো বেশি দক্ষ বাহিনী বা প্রশিক্ষিত বাহিনী নিয়োগ করলো উৎপাদনের ক্ষেত্রে, 80,000 ইউনিট উৎপাদন করলে 42 পয়সার মাধ্যমে তোমার পণ্য উৎপাদন করতে পারছে। একক প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে 42 পয়সা। তারপর 1,60,000 ইউনিট যখন উৎপাদন করলো তখন 32 পয়সা একক প্রতি ব্যয়। তাহলে তোমার যে অভিজ্ঞতা, দক্ষ ও অভিজ্ঞ উৎপাদন বাহিনীর দ্বারা উৎপাদন করলে তোমার পণ্যের ব্যয় কম বেশি হয়, উৎপাদন ব্যয় কম বেশি হয়। তাহলে এই বিষয়গুলো, এই পণ্যের ব্যয় সমূহ তোমাকে বিবেচনায় রেখেই তোমার পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। তারপর দেখো সাংগঠনিক বিবেচনা সমূহ। সাংগঠনিক
সব প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ কিন্তু একরকম বিষয় হয় না। কোনো প্রতিষ্ঠানে মূল্য নির্ধারণ করে যেগুলো একটু স্বল্প পরিসরের, টপ ম্যানেজমেন্ট, শীর্ষ ব্যবস্থাপকরা পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। আবার যখন প্রতিষ্ঠান আয়তন বেশি বড় হয়, বিস্তৃত হয়, তখন দেখা গেল পণ্য সারি ব্যবস্থাপক যে আছে কিংবা বিভাগীয় ব্যবস্থাপক যে আছে সেই মূল্য নির্ধারণ করে। তাহলে এই বিষয়গুলো, এই সাংগঠনিক বিবেচনা সমূহ পণ্যের ব্যয়সমূহ, বাজারজাতকরণ মিশ্রণ কৌশল, বাজারজাতকরণ উদ্দেশ্যে সবগুলো অভ্যন্তরীণ বিষয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে। এবার আমরা দেখি মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বাহ্যিক উপাদান। এতক্ষণ আমরা দেখলাম অভ্যন্তরীণ উপাদান, এবার দেখি বাহ্যিক উপাদান। বাহ্যিক উপাদান, 3টি বাহ্যিক উপাদান বিবেচনায় রাখতে হবে মূল্য নির্ধারণের ক্ষেত্রে: বাজার ও চাহিদা, প্রতিযোগীদের ব্যয় মূল্য, অর্পণ, অন্যান্য বাহ্যিক উপাদান। বাজার ও চাহিদা দেখো, বিভিন্ন বাজারের মূল্য নির্ধারণ। তোমরা জানো যে বাজার বিভিন্ন প্রকার হয়ে থাকে: পূর্ণ প্রতিযোগিতামূলক, একচেটিয়া, অলিগোপলি, পূর্ণ একচেটিয়া বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক সমজাতীয় পণ্য যখন উৎপাদন করে প্রতিযোগীরা যে মূল্য নির্ধারণ করলো সেই মূল্যই তোমাকে নির্ধারণ করতে হবে, তখন এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিরাজমান থাকে। আর একচেটিয়া বাজার, একচেটিয়া যখন তুমি অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মূল্য স্থির থাকে, তখন সেটা একচেটিয়া বাজারের মূল্য নির্ধারণ হয়। ধরো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উদাহরণ হিসেবে বলা যায় যে মূল্য নির্ধারণের উদাহরণ হিসেবে 1 লিটার 7 আপ 55 টাকা, 1 লিটার স্প্রাইটও 55 টাকা, মানে সেম প্রোডাক্ট, সমজাতীয় পণ্য এবং সেম প্রাইস। আর একচেটিয়া বাজারে মূল্য নির্ধারণ হলো তোমার ধরো অন্য কোম্পানির আরসি কোলা কিংবা অন্য যে কোনো আইসক্রিমের উদাহরণ হিসেবে বলা যায় যে আইসক্রিম, বিভিন্ন কোম্পানির আইসক্রিম গুলো কাছাকাছি, যে 1 লিটার আইসক্রিমের দাম একটি কোম্পানির 500 টাকা এবং অন্য কোম্পানিরও 400 থেকে 500, এর মধ্যে সীমাবদ্ধ, একটা রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ, প্রাইস রেঞ্জের মধ্যে। অলিগোপলি বাজার, যেখানে তোমার অল্প সংখ্যক ক্রেতা থাকে কিন্তু তাদের সবার ভিত্তিতে মূল্য নির্ধারণ করা হয়, অলিগোপলি। পূর্ণ একচেটিয়া বাজার, যে বাজারে মাত্র একজন বিক্রেতা থাকে, যে সে বিক্রয় করে একা, তাহলে তোমার সেই বাজারে সেই মূল্য নির্ধারণ করবে। তাহলে মূল্যগুলো ভেরিয়েশন আসবে, যে পূর্ণ প্রতিযোগিতামূলকে একরকম, একচেটিয়া বাজারে, অলিগোপলি বাজারে একরকম, পূর্ণ একচেটিয়া বাজারে আরেক রকম হবে। এবার মূল্য ও ভ্যালু সম্পর্কে ভোক্তার উপলব্ধি। ভোক্তারা তোমার পণ্য সম্পর্কে কি ভ্যালু দিচ্ছে, তাদের উপলব্ধি। ভ্যালুটা হলো যে তোমার পণ্য সম্পর্কে ভোক্তার উপলব্ধি। ভোক্তারা যদি, তুমি যে মূল্য নির্ধারণ করলে সেই মূল্যেই যদি ভোক্তারা সন্তুষ্ট হয়, তাহলে তোমার পণ্যের ভ্যালু নির্ধারিত হলো। তাহলে তোমাকে কাস্টমারদের ভ্যালু যাচাই করে বা উপলব্ধি করে তারপরে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। মূল্য ও চাহিদার সম্পর্ক বিশ্লেষণ। আমরা জানি যে মূল্য ও চাহিদার মধ্যে সম্পর্ক বিপরীতমুখী। যে কোনো প্রোডাক্টের যখন মূল্য বাড়ে তখন তার চাহিদা কমে যায়, আবার যখন মূল্য কমে তখন চাহিদা বেড়ে যায়। চাহিদা মূল্যের এই যে বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলা হয়। আর যদি রেখাচিত্রের মাধ্যমে এই চাহিদার বিপরীতমুখী, মূল্য ও চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক এটা দেখানো হয় রেখাচিত্রের সাহায্যে, তাকে চাহিদা রেখা বলা হয়। এখন মূল্য ও চাহিদার সম্পর্ক বিশ্লেষণ করে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। একটি চিত্রের মাধ্যমে আমরা দেখি। দেখো যে মূল্য যখন, কোনো পণ্যের মূল্য যখন 1 টাকা ছিল তখন তার চাহিদা ছিল 3 একক। আর পণ্যের মূল্য যখন কমে 75 পয়সা হলো তখন তোমার চাহিদা বৃদ্ধি পেয়ে 9 একক হলো। দেখো এখানে মূল্য যে পরিমাণে কমেছে, চাহিদা তার থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এটাকে বলা হয় ইলাস্টিক ডিমান্ড, মানে স্থিতিশীল চাহিদা। স্থিতিশীল চাহিদা, পণ্যের মূল্য যত পরিমাণে কমেছে তার থেকে অনেক বেশি পরিমাণে পণ্যের চাহিদা বেড়ে গেছে। সাধারণত বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে, শপিং পণ্যের ক্ষেত্রে এই ইলাস্টিক চাহিদা ও স্থিতিশীল চাহিদা ফেস করা হয়। ইনইলাস্টিক ডিমান্ড, দেখো যখন পণ্যের মূল্য 14 টাকা ছিল তখন 80 একক পণ্যের চাহিদা ছিল, ডিমান্ড ছিল 80 একক চাহিদা। আর যখন পণ্যের মূল্য 10 টাকা হলো তখন চাহিদা
চাহিদা বেড়েছে পণ্যের, কিন্তু চাহিদা বেড়ে হয়েছে 88 তার মানে দেখো যে এখানে মূল্য কিন্তু অনেক কমে গেছে, যে পরিমাণে পণ্যের মূল্য কমেছে সে পরিমাণে কিন্তু চাহিদা বাড়েনি। এটাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা, ইনইলাস্টিক ডিমান্ড। যে চেঞ্জেস ইন প্রাইস লিডস টু এ স্মলার পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড। প্রাইস বেশ ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে, কিন্তু চাহিদা তোমার খুব অল্প পরিমাণে পরিবর্তিত হয়েছে। চাহিদা বেড়েছে কিন্তু সেটা খুব অল্প পরিমাণে, এটাকে বলা হয়, যে দেখো প্রাইস কিন্তু 40% ডিক্রিজ হয়েছে। আর এখান থেকে এই যে 10 টাকাতে যদি 14 টাকায় ধরি, তাহলে এটা হলো তোমার 14 ঊর্ধ্বমুখী হয়, তাহলে 40% বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই তুলনায় কিন্তু চাহিদা কম হ্রাস পেয়েছে। আবার বিপরীতভাবে যদি 14 টাকার প্রাইসের কোনো পণ্য 10 টাকায় চলে আসলো, 10 টাকাতে চাহিদা বৃদ্ধি পেয়ে 88 হলো, তার মানে তোমার মাত্র দাম কমেছে 40%, কিন্তু চাহিদা বৃদ্ধি পেয়েছে মাত্র 10%। এটাকে চাহিদার অস্থিতিস্থাপকতা বলা হয়। তাহলে পণ্যের এই যে স্থিতিস্থাপক কি অস্থিতিস্থাপক, এটার উপরে মূল্য চাহিদা সম্পর্কে বিশ্লেষণ করে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। তারপর দেখো চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা। চাহিদার মূল্য স্থিতিস্থাপকতার একটি সূত্র আছে, দেখো প্রাইস ইলাস্টিসিটি ফর্মুলা। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড সমান সমান পার্সেন্টেজ চেঞ্জ ইন দা কোয়ান্টিটি ডিমান্ড, মানে পণ্যের চাহিদার পরিবর্তনের শতকরা হার ডিভাইডেড বাই মূল্যের পরিবর্তনের শতকরা হার, পার্সেন্টেজ চেঞ্জেস ইন দা প্রাইস। তাহলে এই বিষয়গুলো তোমাকে বিবেচনা করে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। এই বিষয়গুলো কি কিসের উপাদান? বাহ্যিক উপাদান। তারপর দেখো প্রতিযোগীদের ব্যয়, মূল্য ও অর্পণ। প্রতিযোগীদের পণ্য উৎপাদন করতে কত ব্যয় হলো, তারা কত মূল্য নির্ধারণ করলো এবং তারা কি অফার করলো, সেগুলো তোমাকে বিবেচনায় রেখে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। অন্যান্য উপাদান, অর্থনৈতিক অবস্থা। একটি দেশের অর্থনৈতিক অবস্থার উপরে কিংবা একজন কাস্টমারের অর্থনৈতিক অবস্থা, কোনো অঞ্চলের কাস্টমারের অর্থনৈতিক অবস্থাকে নির্বাচন করে কিংবা বিবেচনায় রেখে তোমাকে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। পুনর্বিক্রেতার প্রতিক্রিয়া। পুনর্বিক্রেতা যারা পাইকারি ব্যবসায়ী আছে, খুচরা ব্যবসায়ী আছে, তাদেরকে তাদের একটা লাভ পার্সেন্টেজ রেখেই তোমার পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে, যাতে তারাও কিছুটা উপকৃত হয়, লাভবান হয়। সরকারের বিভিন্ন বিধি নিষেধ থাকে। তারপর দেখো সামাজিক বিষয়, বিভিন্ন সামাজিক, তুমি সমাজের কে উপেক্ষা করে পণ্যের মূল্য নির্ধারণ করতে পারবে না, কারণ মূল্য একটা সেন্সিটিভ বিষয়, যেটা তোমার কাস্টমাররা সমাজের অংশ। তাহলে এই বিষয়গুলো সব বিবেচনায় রেখেই তোমাকে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে, যেগুলো তোমার বাহ্যিক উপাদান, যে বাজার চাহিদা, প্রতিযোগীদের ব্যয়, মূল্য, অর্পণ, অন্যান্য বাহ্যিক উপাদান। এই বাহ্যিক উপাদান, কিছু অভ্যন্তরীণ কিছু বাহ্যিক উপাদান বিবেচনায় রেখে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। Factors to consider when setting price: internal factors, marketing objectives, marketing mix strategies, cost, organizational considerations, types of cost. তোমাদের বলছি যে ব্যয়, ভেরিয়েবল কস্ট পরিবর্তনশীল ব্যয়, ফিক্সড কস্ট স্থায়ী ব্যয়, আর টোটাল কস্ট, এই দুইটি সম্মিলিত রূপ। তারপর হাউ কস্ট ভ্যারি অ্যাট ডিফারেন্ট প্রোডাকশন লেভেলস। বিভিন্ন উৎপাদন স্তরে যে বিভিন্ন রকম হলো, তাহলে তোমার সেটাও ইনফ্লুয়েন্স প্রাইস সেটিং, প্রভাবিত করে মূল্য নির্ধারণে। এক্সপেরিয়েন্স, লার্নিং কার্ভ এফেক্ট প্রাইস, অভিজ্ঞতার রেখা যেটা। এই বিষয়গুলো ভালোভাবে দেখে নিবে, চিত্রগুলো ভালোভাবে দেখবে। এবার আসি মূল্য নির্ধারণের অ্যাপ্রোচ বা পদ্ধতি সমূহ। মূল্য নির্ধারণের পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো 3 ভাগে। ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ, ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ, প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণে দেখো ব্যয় যোগ মার্ক আপ পদ্ধতি। এই পদ্ধতিতে তোমার যে উৎপাদন ব্যয় হলো তার সাথে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ এর মুনাফা যোগ করে পণ্যের মূল্য নির্ধারণ করলে। ধরো তোমার পণ্য উৎপাদনের ব্যয় হলো 10 টাকা, তুমি ওই পণ্যের প্রতি 1 টাকা মুনাফা অর্জন করতে চাও, তাহলে 1 টাকা প্রফিট যোগ করে তুমি পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করবে 11 টাকা। তাই এটা এই পদ্ধতিটার নাম ব্যয় যোগ বা মার্কআপ পদ্ধতি। ব্যয়ের সাথে প্রফিট যোগ করে তুমি মূল্য নির্ধারণ করলে। ব্রেক ইভেন বিশ্লেষণ ও লক্ষ্য অর্জন ভিত্তিক মূল্য নির্ধারণ। ব্রেক ইভেন বিশ্লেষণ একটি চিত্রের মাধ্যমে আমরা দেখি। দেখো ব্রেক ইভেন অ্যানালাইসিস।
ব্রেক ইভেন বিন্দু হলো এমন একটি বিন্দু যেখানে প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সমান হয়, এই স্তরে কোনো লাভ লোকসান কোনোটাই হয় না। তার মানে পণ্যের যে পরিমাণ উৎপাদন ব্যয় হলো সেই পরিমাণ পণ্য বিক্রি করে সেই পরিমাণ অর্থ প্রতিষ্ঠানে আসলো। এখানে প্রতিষ্ঠানের আয় ব্যয় সমান হয়। দেখো যে যদি ব্রেক ইভেন অ্যানালাইসিস চিত্রের মাধ্যমে দেখি আমরা, 25,000 ইউনিট যদি পণ্য বিক্রয় করা হয়, উৎপাদনে বিক্রয় করা হয়, তাহলে দেখো এই যে এটা ফিক্সড কস্ট সবসময় স্ট্রেট লাইনে চলে, সরলরৈখিক পদ্ধতিতে চলে, যে প্রতিষ্ঠানের ফিক্সড কস্ট সবসময় ফিক্সড থাকে। আর এটা টোটাল রেভিনিউ, TR টোটাল রেভিনিউ, আর এটা টোটাল কস্ট, এটা ভেরিয়েবল কস্ট, আর এটা টোটাল রেভিনিউ সেলস রেখা। এখন দেখো যখন 25,000 ইউনিট উৎপাদন করলো তখন টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ সমান হলো। এটা হলো ব্রেক ইভেন বিন্দু। ব্রেক ইভেন বিন্দুতে প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সমান হলো। ব্রেক ইভেনের কম যদি পণ্য প্রতিষ্ঠান উৎপাদন করে ও বিক্রয় করে তাহলে প্রতিষ্ঠানের লোকসান হবে, যে এই এরিয়াটা লস এরিয়া। আর যদি ব্রেক ইভেন এর বেশি, ব্রেক ইভেন যে ইউনিট আছে তার থেকে বেশি পরিমাণে পণ্য উৎপাদনে বিক্রয় করে তাহলে প্রতিষ্ঠানের লাভ হবে। যে এই এরিয়াটা হলো প্রফিট এরিয়া। তাহলে প্রতিষ্ঠান এমন ভাবে পণ্যের মূল্য নির্ধারণ করবে যে ব্রেক ইভেনের থেকে যদি বেশি পরিমাণে পণ্য বিক্রয় করতে পারে, উৎপাদন করবে ও বিক্রয় করবে, তাহলে সেই প্রতিষ্ঠানের লাভ হবে। ব্রেক ইভেনের থেকে যত বেশি পরিমাণ পণ্য প্রতিষ্ঠান উৎপাদন করবে এবং বিক্রয় করবে তত বেশি পরিমাণে পণ্যের সেই প্রতিষ্ঠানের লাভ হবে। ব্রেক ইভেন বিন্দু যদি আমরা নির্ধারণ করতে চাই, যে ব্রেক ইভেন ইন ইউনিট সমান সমান প্রতিষ্ঠানের স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পণ্যের একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস পণ্যের একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ব্রেক ইভেন ইন ইউনিট সমান সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস কন্ট্রিবিউশন কস্ট পার ইউনিট অথবা এই যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে ব্রেক ইভেন বিন্দুতে তোমার ব্রেক ইভেন বিন্দুর চেয়ে বেশি যদি প্রতিষ্ঠান উৎপাদনে বিক্রয় করে তাহলে প্রতিষ্ঠানের লাভ হবে, আর যদি কম করে তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের লোকসান হবে। এটা হলো ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণ। এটা কিন্তু আলাদাভাবেও পরীক্ষা আসতে পারে, যে মূল্য নির্ধারণের পদ্ধতি হিসেবে ব্রেক ইভেন বিশ্লেষণ ব্যাখ্যা করো, তাহলে চিত্র সহ আলোচনা করবে। তারপর দেখো ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। কাস্টমাররা তোমার পণ্যের কি ভ্যালু দিল তার ভিত্তিতে মূল্য তোমাকে নির্ধারণ করতে হবে। যে সর্বপ্রথম কাস্টমার ওরিয়েন্টেড প্রোডাক্ট তোমাকে তৈরি করতে হবে। কাস্টমার কাছে যদি পণ্যটা কোয়ালিটিফুল হয় তাহলে তারা বেশি মূল্য দিয়েও পণ্য ক্রয় করবে, আর যদি তাদের চাহিদা অভাব পূরণে অসুবিধা হয় কিংবা কোনো সমস্যা ফেস করে তাহলে তোমার পণ্যের মূল্য বেশি কোয়ালিটিফুল হলেও জটিলতা থাকলে পণ্যর মূল্য কম দিবে। তাহলে তাদের ভ্যালু ভিত্তিক তোমাকে মূল্য নির্ধারণ করতে হবে। ভ্যালু ভিত্তিক বলতে কাস্টমার তোমাকে তোমার পণ্য সম্পর্কে কোন ধরনের ইমেজ সৃষ্টি করলো কিংবা কি মূল্য দিল তোমাকে, সেটাই হলো ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। প্রতিযোগী অন্য প্রতিষ্ঠান কিভাবে মূল্য নির্ধারণ করলো তার উপরে ভিত্তি করে তোমাকে মূল্য নির্ধারণ করতে হবে। চলতি হার ভিত্তিক মূল্য নির্ধারণ। চলতি হার ভিত্তিক হলো যে সমজাতীয় প্রতিষ্ঠানগুলো যে মূল্য নির্ধারণ করলে তুমি সেই মূল্য নির্ধারণ করলে, তারা যেটা নির্ধারণ করলো তুমি সেটা। তারা একটি প্রোডাক্টের মূল্য নির্ধারণ করলো 10 টাকা, তুমি তোমার প্রতিষ্ঠানের সেই পণ্যই সমজাতীয় পণ্য মূল্য নির্ধারণ করলে 10 টাকা। এটাকে বলা হয় চলতি হার ভিত্তিক মূল্য নির্ধারণ। আর দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ। দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণে তুমি প্রতিযোগীদের মূল্য নির্ধারণ কৌশলকে কাজে লাগিয়ে তুমি তোমার নিজস্ব ভিত্তিতে মূল্য নির্ধারণ করলে। যে প্রতিযোগী একটা প্রতিষ্ঠান থেকে তুমি যদি বেশি মূল্য নির্ধারণ করো তাহলে কিন্তু তুমি কাস্টমারদের অর্ডার পাবে না। আবার যদি প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে কম মূল্যে পণ্য নির্ধারণ করো তাহলেও কিন্তু তোমার প্রতিষ্ঠানের লোকসান হবে। তাহলে তোমার এর মাঝামাঝি অবস্থানে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। যে দেখো জেনারেল প্রাইসিং অ্যাপ্রোচ, প্রাইস অ্যাপ্রোচের বা মূল্য নির্ধারণের কৌশল সমূহ আছে। কস্ট বেসড অ্যাপ্রোচ ব্যয় ভিত্তিক যে মূল্য নির্ধারণ, ভ্যালু বেসড প্রাইসিং ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ, কম্পিটিশন বেসড অ্যাপ্রোচ প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ।
কস্ট বেসডের ভিতরে কস্ট প্লাস প্রাইসিং আর ব্রেক ইভেন বা টার্গেট প্রফিট প্রাইসিং, বায়ার বেসড অ্যাপ্রোচ বা ভ্যালু বেসড, বায়ারের একটাই শ্রেণী বিভাগ, কম্পিটিশন, গোয়িং রেট যেটা তোমার চলমান সমতা ভিত্তিক, আর সেল লিড বেসড। এগুলো ভালোভাবে দেখবে আরো। চিত্রগুলো ভালোভাবে দেখবে। এবার দেখো মূল্য নির্ধারণের কৌশল সমূহ। মূল্য নির্ধারণে কি কি কৌশল অ্যাপ্লাই করা যায়? নতুন পণ্যের মূল্য নির্ধারণের কৌশল সমূহ। নবপ্রবর্তিত পণ্যের মূল্য নির্ধারণ। নবপ্রবর্তিত পণ্যের মূল্য তুমি উৎপাদন ব্যয়ের সাথে কিছু প্রফিট যোগ করে পণ্যের মূল্য নির্ধারণ করলে। অনুকরণকৃত নতুন পণ্যের মূল্য নির্ধারণ, অন্য আরেকটি প্রতিষ্ঠান যে মূল্য নির্ধারণ করলে সেটা তুমি হুবহু অনুসরণ করে পণ্যের মূল্য নির্ধারণ কৌশল অ্যাপ্লাই করতে পারো। দ্রুত প্রবেশ কৌশল। বাজারে দ্রুত প্রবেশের জন্য তুমি পণ্যের যে কম মূল্য নির্ধারণ করলে তাহলে তুমি দ্রুতই বাজারে প্রবেশ করতে পারবে, বাজার দখল করতে পারবে। ধীরে প্রবেশ কৌশল। যদি তুমি ধীরে ধীরে প্রবেশ করতে চাও তাহলে তুমি বেশি মূল্য নির্ধারণ করে ধীরে ধীরে প্রবেশ করতে পারবে। পণ্য মূল্য মিশ্রণ কৌশল, মূল্য নির্ধারণ কৌশল। পণ্য মিশ্রণে দেখো পণ্য সারি মূল্য নির্ধারণ। পণ্য সারির প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণকে পণ্য সারি মূল্য নির্ধারণ বলা হয়। ঐচ্ছিক মূল্য পণ্য মূল্য নির্ধারণ তুমি করতে পারো, অপশনাল, যেটা যে ঐচ্ছিক ভাবে পণ্যের মূল্য নির্ধারণ তোমার ব্যয়ের সাথে কিছু প্রফিট যোগ করে যে মূল্য নির্ধারণ। আবদ্ধ পণ্য মূল্য নির্ধারণ। আবদ্ধ পণ্য হলো তোমার যে পণ্যগুলো একটির সাথে আরেকটি রিলেটেড। ঐচ্ছিক পণ্য মূল্য নির্ধারণের উদাহরণ হিসেবে বলা যায় যে তুমি ধরো একটি ল্যাপটপ ক্রয় করলে, এবার ল্যাপটপের সাথে কিছু সফটওয়্যারের জন্য ল্যাপটপের দাম বা মূল্য ধরো 30,000 টাকা, আরো কিছু সফটওয়্যার কিংবা সাউন্ড সিস্টেম কিংবা টিভি কার্ড এগুলো দিয়ে আর 5,000 টাকা নির্ধারণ করা হলো, তাহলে 35,000 টাকা। তার মানে তুমি ওই 5,000 টাকার অতিরিক্ত পণ্য নিতেও পারো, নাও পারো, ঐচ্ছিক, তোমার জন্য অপশনাল। আবদ্ধ পণ্য মূল্য নির্ধারণ, যেটা একটি পণ্য যখন তুমি ব্যবহার করবে সাথে সাথে আরেকটি পণ্য পরিপূরক হিসেবে তোমাকে ব্যবহার করতে হবে, যেমন রেজারের সাথে ব্লেড, এই আবদ্ধ পণ্য উদাহরণ হিসেবে বলা যায়। তারপর উপজাত পণ্য মূল্য নির্ধারণ। যখন তুমি একটা মেন প্রোডাক্ট উৎপাদন করবে, প্রধান পণ্য উৎপাদন করবে, তখন উপজাত হিসেবে কিছু পণ্য উৎপাদন করা হয়, যেমন সাবান তৈরি করতে যে গ্লিসারিন, চিনি তৈরি করতে যে চিটাগুড়, এই ধরনের পণ্যগুলোকে উপজাত পণ্য বলা হয়। তাহলে মেন পণ্যের মূল্য নির্ধারণের সাথে সাথে তুমি উপজাত পণ্যেরও মূল্য নির্ধারণ করবে। পণ্য বান্ডিল মূল্য ও নির্ধারণ। সব প্রোডাক্টের একসাথে মূল্য নির্ধারণ। ধরো ডিনার সেট কিন্তু আলাদা আলাদা মূল্য নির্ধারণ না করে একসাথে একটা বান্ডিলের মাধ্যমে মূল্য নির্ধারণ করা হয়, এটা পণ্য বান্ডিল মূল্য নির্ধারণ বলা হয়। তাহলে তুমি এই কৌশলগুলো অ্যাপ্লাই করে পণ্য মূল্য নির্ধারণ করতে পারো। আর মূল্য সমন্বয় কৌশল সমূহ দেখো। বার্তা ও সুবিধাদি প্রদান মূল্য নির্ধারণ। তুমি বিভিন্ন বার্তা ও সুযোগ সুবিধা দিতে পারো, পণ্যের পরিমাণের উপরে দিতে পারো, যে 50,000 টাকার পণ্য ক্রয় করলে 2% বার্তা দেওয়া হবে, কিংবা মূল্য পরিশোধের সময়ের ভিত্তিতে, যে যদি 2 দিনের মধ্যে মূল্য পরিশোধ করা হয়, 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করা হয়, তাহলে 2% বার্তা দিলে। তারপর বিভাজিত মূল্য নির্ধারণ। বিভাজন করে তুমি পণ্যের মূল্য নির্ধারণ করলে, বিভিন্ন ভাগে ভাগ করে সেগমেন্ট, বিভিন্ন এলাকার ভিত্তিতে ভাগ করতে পারো। সময়ের ভিত্তিতে, যে অফ সিজনে পণ্য ক্রয় করলে একটা একরকম মূল্য হবে, আবার বিভিন্ন এলাকার ভিত্তিতে লোকেশন, যেমন জানো যে গ্রাম অঞ্চলে আলু যদি 10 টাকা কেজি হয়, শহর অঞ্চলে 15 টাকা কেজি হয়। এইগুলো হলো বিভাজিত মূল্য নির্ধারণ। মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণ। মনস্তাত্ত্বিক দেখো যে জোড় বেজোড় মূল্য নির্ধারণ। অধিকাংশ মোবাইল কোম্পানিগুলোই দেখো যে একটি মোবাইলের মূল্য নির্ধারণের সময় লেখে যে 9,999, 10,000 টাকা লেখে না। এটা হলো তোমার এই যে মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণ। প্রসারমূলক মূল্য নির্ধারণ। প্রসারমূলক কার্যক্রম এর মাধ্যমে তোমার পণ্যের মূল্য নির্ধারণ করে। বেশি প্রসারমূলক কার্যক্রম করলে বেশি তোমাকে মূল্য নির্ধারণ কৌশল অ্যাপ্লাই করতে হবে। ভৌগোলিক মূল্য নির্ধারণ। বিভিন্ন পরিবহন ব্যয়গুলো এর মধ্যে এফওবি, শিপিং পয়েন্ট, এফওবি ডেস্টিনেশন, যে পরিবহন খরচ কে বহন করবে, তার ভিত্তিতে মূল্য নির্ধারণে যে ভৌগোলিক মূল্য নির্ধারণের অন্তর্ভুক্ত বিষয়। যে এখানে আরো উদাহরণ দেওয়া আছে, দেখে নিবে ভালোভাবে। ডিসকাউন্ট অ্যান্ড অ্যালাউন্স প্রাইসিং, সেগমেন্ট প্রাইসিং।
মার্কেট পেনিট্রেশন, বাজারে প্রবেশ এর জন্য তোমাকে যে মূল্য নির্ধারণ অবশ্যই করতেই হবে, এর কম তুমি মূল্য নির্ধারণ করতে হবে না। বাজারে একটা প্রবেশের জন্য তোমাকে বাজারে টিকে থাকার জন্য মূল্য নির্ধারণ, যে প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজিস, কৌশলগুলো আমরা আলোচনা করলাম আরো ভালোভাবে। এই যে টাইপস অফ সেগমেন্টেড প্রাইসিং স্ট্র্যাটেজিস, কাস্টমার সেগমেন্টে করতে পারো, যে এক কাস্টমারের জন্য একরকম পণ্যের মূল্য, আরেক কাস্টমারের জন্য, যেমন যে বাসে সবার জন্য কিন্তু এক ভাড়া নির্ধারিত থাকলেও যে স্টুডেন্টদের জন্য আবার হাফ ভাড়ার ব্যবস্থা আছে। প্রোডাক্ট ফর প্রাইসিং, প্রোডাক্টের ধরন, রূপ, আকার এর উপরে অনেক সময় মূল্য নির্ধারণের পার্থক্য হয়, লোকেশনের ভিত্তিতে, টাইমের ভিত্তিতে, এগুলো ভালোভাবে দেখে নিবে। প্রাইসে যে ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট দেওয়া যায়, যে যদি ক্যাশে পরিশোধ করে তাহলে এত% ডিসকাউন্ট, কোয়ান্টিটি ডিসকাউন্ট, যে ডেট যদি 10 দিনের মধ্যে পরিশোধ করে 2% বাটা দিল, ফাংশনাল ডিসকাউন্ট বা ট্রেড ডিসকাউন্ট, এগুলো ভালোভাবে দেখবে। আরো প্রশ্নগুলো বাসায় বেশি বেশি অনুশীলন করবে। এতক্ষণ এই অনলাইন লেকচারের পর তোমরা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দিতে পারবে, তারপরে বেশি বেশি অনুশীলন করবে বাসায়। এই তথ্যসূত্রগুলো কাজে লাগিয়ে অনলাইন লেকচার সম্পন্ন করা হয়েছে। মনোযোগ সহকারে আমার অনলাইন লেকচার অনুসরণ করার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে নিজেদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও।